স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতির সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। এবার আমাদের বিশেষ আয়োজন সামাজিক মাধ্যম যখন অসামাজিক। আশঙ্কাজনক হারে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক প্রতারণা ও হয়রানি। বারোশপের মূল টার্গেট নারীরা। বছরে গড়ে ৩,০০০-এর বেশি ভুক্তভোগী এ ধরনের দুর্ভোগে পড়ছেন। সাইবার বিশেষজ্ঞরা মনে করেন জনবল ও নজরদারির অভাবে বাড়ছে এই ধরনের ঘটনা। তবে পুলিশের দাবি অনলাইন কেন্দ্রিক অপরাধ দমনের সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। বদরুল আলম শাওনের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আসাদ হোসেন। তানজিনা শর্মী একজন সফল নারী উদ্যোক্তা, নিজের একটি বুটিক শপও আছে। যুগের সাথে তাল মেলাতে বছর ৩ হলো ব্যবসার প্রসার বাড়িয়েছেন অনলাইনেও। তারপর থেকেই বিপত্তি। কিছু আইডি থেকে আমাদের পেজে মেসেজ আসছে, কিছু বাজে এডিট করা ছবি থাকে সেখানে। আমার হাজব্যান্ডের বা আমার ফ্যামিলির কারো পিক তারা পেলে সেটা তারা প্রতি মুহূর্তে বলতে থাকে যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। একজন মেয়ে হয়ে আমি যেটা প্রতি মুহূর্তে ফেস করতে থাকি, আমার ধারণা অনেকেই কিন্তু এটা করছেন। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আইডি হ্যাক, ব্ল্যাকমেইল সহ বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে বছরে প্রায় ৩,০০০ নারী। শুধুমাত্র ২০১৯ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সাইবার অপরাধ সংক্রান্ত মামলা জমা হয়েছে ৫৯৮টি। সাইবার বিশেষজ্ঞ ও অপরাধ বিজ্ঞানীরা মনে করেন অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও নজরদারি বাড়ানোর দরকার। কোন কোন অ্যাপ বাংলাদেশে ব্যবহৃত হয় এটা কিন্তু সরকার দেখতে পারে, এবং কারা ব্যবহার করছেন, কোন সেগমেন্ট কোনটা ব্যবহার করছে, এটার ব্যাপারে একটা ডিটেল স্টাডি হওয়া দরকার। ফেসবুকের জগতে যেভাবে মানুষ আকৃষ্ট হচ্ছে কিংবা ইউটিউব, এগুলোকে মনিটর করে এটাকে একটা লং টার্ম পলিসি ফর্মুলেট করে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেই মেজারটা যদি আপনি রাখেন, তাহলে আপনি দেখবেন যে এগুলোকে আসলে এটা এত দূর যেতে পারবে। তবে পুলিশ বলছে ভার্চুয়াল জগতে সংগঠিত হওয়া অপরাধ দমনের সক্ষমতা আছে প্রশাসনের। যে সারফেস ওয়েব, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, আমরা মাত্র 4% আমরা এর ভিতরে কাজ করতে পারি, তার 96% কিন্তু আমরা থাকি না। কিন্তু বর্তমানে যেসব অপরাধগুলি বাংলাদেশে ঘটছে এগুলি কিন্তু আমরা অপরাধীদের ধরতে সক্ষম। সমীক্ষায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় 20 থেকে 30 বছরের নারীরা সবথেকে বেশি প্রতারক চক্রের টার্গেট হচ্ছেন। পরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যৌন হয়রানিরও শিকার হচ্ছেন তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পোল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নেপোলিয়ান ক্যাটের তথ্য মতে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 5 কোটি। এদের অর্ধেকের বেশি 18 থেকে 24 বছর বয়সী। বিশেষজ্ঞরা মনে করেন দেশের সংস্কৃতি ধ্বংসের পাশাপাশি অপরাধের বড় ক্ষেত্র হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যাতে লাগাম টানতে সোশ্যাল মিডিয়া ল করতে চায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, সিগন্যাল সহ অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, যার জোয়ারে ভাসছে সারা বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। গবেষণা প্রতিষ্ঠান নেপোলিয়ন ক্যাট বলছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 5 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 28%। এর মধ্যে অর্ধেকের বেশি 18 থেকে 24 বছর বয়সী। করোনাকালে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় 1 কোটি। মেসেঞ্জার ব্যবহারকারী বর্তমানে 4.25 কোটি। করোনায় যা বেড়েছে আগের তুলনায় 4 গুণ। পাশাপাশি দেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছে 40 লাখের উপরে। এছাড়াও হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট তো আছেই। এই তথ্যই বলে দিচ্ছে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় ব্যবহারকারী তরুণরা। কোন রকম বিধিনিষেধ ছাড়াই তরুণদের হাতে যে প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে তা বাড়াচ্ছে অপরাধ, এমনটাই মত বিশেষজ্ঞদের। যে উদ্দেশ্যে যে কারণেই করা হোক না কেন, এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দেশের মানুষের জনগণের জন্য ক্ষতিকর, এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, জনগণের নিরাপত্তার জন্য হুমকি। ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের তথ্য অনুযায়ী 2019 সালের বিভিন্ন মাধ্যমে সাইবার অপরাধের অভিযোগ আসে প্রায় 9,500। তাহলে তরুণ সমাজ কতটা নিরাপদ? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে প্রযুক্তি বান্ধব দেশ গড়তে প্রয়োজনে তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া আইন। এই সোশ্যাল মিডিয়াকে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে হয় সংশোধন করব, না হয় নতুন একটা আইন করে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। দেশের মানুষের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে ডিজিটাল লিটারেসি সেন্টার গঠন করার কথাও জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমরা
আমাদের দেশের 17 কোটি মানুষকে সচেতন করার জন্য ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন করেছি এবং ইউনিসেফ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা প্রশিক্ষণ কার্যক্রম আমরা শুরু করেছি। এরপরও প্রশ্ন থেকেই যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের লাগাম টানা কি আদৌ সম্ভব? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় করতে সাইবার যুদ্ধে নেমেছে দেশবিরোধী একটি চক্র। ইউটিউব, ফেসবুক ব্যবহার করে রাষ্ট্রপ্রধান এবং রাজনীতি সবার বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে এই চক্রটি। তারা দেশে ও দেশের বাইরে থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন এদের এখনই নিয়ন্ত্রণ করতে হবে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। উন্মুক্ত সাইবার দুনিয়ায় বাংলাদেশ যখন প্রযুক্তির সকল দ্বার উন্মুক্ত করেছে, তখন ওত পেতে থাকা সুবিধালোভী ষড়যন্ত্রকারীরা নেমেছে দেশবিরোধী কর্মকাণ্ডে। অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার পতনের আগেই আপনারা প্রস্তুত হয়ে যান লাঠি সোটা নিয়ে। তারা কখনো রাজনৈতিক হাতিয়ার হয়ে নামছে রাষ্ট্র ও সরকার বিরোধী ভূমিকায়, কখনো ধর্মীয় উস্কানিতে সমাজকে অস্থির করে তোলার ভূমিকায়, যার অসংখ্য নজির দেখেছে দেশবাসী। রাষ্ট্রপতি আমরা ভয় করি না কোনো মরণ ফাঁসি। আমি মানি না রাষ্ট্রপতি। সংবাদ দেখার টাইম পাবি না, একটা ধরবো আর জবাই করবো। রাজনীতিকে অস্থির করতে বিপুল অর্থ লগ্নিতে বিশ্ব মিডিয়ায় কখনো হেয় করেছে বাংলাদেশকে। তারা কেউই রাজনৈতিক কর্মী নন বিশিষ্ট কেউ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে উঠে আসে ইউরোপ, আমেরিকা কিংবা মালয়েশিয়ায় তাদের অনেকের অবস্থান। এদের প্রত্যেকেই ভিন দেশে রাজনৈতিক আশ্রয়ের আড়ালে আর্থিক সুবিধা নিচ্ছেন। একটি মানুষ হঠাৎ করেই তো আর এই কাজগুলি করবে না। তার উদ্দেশ্য কি অ্যাসাইলাম কিনা, তার উদ্দেশ্য কি আর্থিক সুবিধা নেওয়া কিনা, তার উদ্দেশ্য কি আরো অন্য কিছু কিনা, সবকিছুই খতিয়ে দেখা হয়। তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। মামলাগুলি ডিজিটাল নিরাপত্তা আইনেও হয়েছে এবং উস্কানি দেওয়ার জন্য মামলা হয়েছে। মামলাগুলি তদন্তাধীন অবস্থায় আছে। ষড়যন্ত্রকারী এই চক্রের দেশীয় সদস্যরা কম সক্রিয় নন। এদের কেউ এখন সাইবার অপরাধে বিচারের আওতায় রয়েছে। তারা যে কাজটা করছে তাদের হয়তো মনে মনে ভাবতে ছিল এরকম যে এরকম করে হয়তো অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করে কোনো চেঞ্জ যদি করা যায়। তারা একদিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব লাভের জন্য তারা হয়তো সেখানে থাকার একটা বন্দোবস্ত পাকা করছে। উন্নত বিশ্ব যেখানে প্রযুক্তির এই মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে, সেখানে বাংলাদেশ কি করছে? প্যান্ডেমিক আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে, আর সোশ্যাল মিডিয়া আমাদেরকে আমাদের সামাজিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যকে প্রবলভাবে ইনফেক্টেড করেছে। আমাদের লজ্জাহীন সমাজের দিকে যাচ্ছি, আমরা বর্বরতার দিকে যাচ্ছি, পৈশাচিকতার দিকে যাচ্ছি। অর্থাৎ আমি বারবার এই কথাটাই বলছি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আপনি এখন এটাকে ব্যবহার করুন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে না পারলে আরো বেপরোয়া হয়ে উঠবে সামাজিক ও রাজনৈতিক পরিপন্থী এই শক্তি। ব্যাহত হবে দেশের অগ্রগতি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতের সঙ্গে সীমান্ত আগামী 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী মাস থেকে দেশটির সঙ্গে এয়ার বাবল পদ্ধতিতে প্লেন যোগাযোগ করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা যায়, রোববার এক বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সীমান্ত আগামী 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। শুধু অনুমতি সাপেক্ষে কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রবেশাধিকার থাকবে। এয়ার বাবলের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে এটি চালু হতে পারে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এপ্রিল মাস থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে। দেশের সীমান্তবর্তী জেলাসহ উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনার সংক্রমণ শনাক্ত মৃত্যুর হার বেড়ে চলেছে। 45 জেলার তথ্য বলছে বাড়ছে শনাক্তের হার, বাড়ছে ঝুঁকি। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে 13 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 64.19%। চলছে বিধিনিষেধ, চলছে উপেক্ষাও। সীমান্তের কমপক্ষে 10 জেলায় এখনো শনাক্ত 30%-এর উপরে। তেত্রিশ বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার এই লাইনটি এখন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডেও
পল্লবী ইস্টার্ন হাউজিং এর লাখো বাসিন্দাদের আক্ষেপে রূপান্তরিত হয়েছে। ৩৩ বছরেও পাকা হয়নি এই হাউজিং এর সড়ক। ড্রেনের উপচে পড়া পানিতে প্রতিনিয়ত থই থই সেই ইটভাঙা রাস্তা। খানাখন্দে ভরা সেই জলমগ্ন রাস্তার প্রাত্যহিক দুর্ভোগ থেকে মুক্তি চান তারা। তালুকদার বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। 1987 সালে জন্ম পল্লবীর এই আবাসিক এলাকাটির 220 একর জায়গায় বিক্রি করা হয় 6000 প্লট। এখানে এখন বাস করছেন 1 লাখেরও বেশি মানুষ। আছে 6টি মসজিদ, স্কুল, মাদ্রাসা মিলিয়ে 20টি শিক্ষা প্রতিষ্ঠান। সবই আছে, নেই শুধু পাকা রাস্তা। শুরুর সেই ইটভাঙা পথ এখনই রোড, পাকা হয়নি আজও। বৃষ্টি হলেই শুরু হয় দুর্ভোগ। গ্রামের রাস্তা এর চেয়ে ভালো থাকে, তাই এত বড় একটা হাউজিং এর রাস্তা এটা ঢাকা সিটি কর্পোরেশন কি করে, কিংবা হাউজিং ওলারাই কি করতেছে? মাঝে মাঝে মালিক সমিতির অফিস থেকে কিছু ওই আবিষ টাবিষ ফালাই দিলে আবার এই এরকমই হয়ে যায়। গোটা এলাকার সব রাস্তারই একই দুর্দশা। বড় বড় গর্ত দেখা দিয়েছে, এর মাঝে পরিণত হয়েছে মরণ ফাঁদে। কিন্তু ইস্টার্ন হাউজিংকে আমরা চাই আমাদের সাথে এটা হাত বাড়ানোর জন্য, কিন্তু তারা সেভাবে ভ্রুক্ষেপ করে না। এখানে তো বাড়ি করাতেই আমাদের প্রতিশ্রুতি চলতেছে, যেমন এর আগে বলছে ইস্টার্ন হাউজিং, যা আমরা করে দিচ্ছি। একসময় পল্লবীর ইস্টার্ন হাউজিং বেসরকারি ব্যবস্থাপনা থাকলেও এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। তাদের দায়িত্ব ছিল পাকা সড়ক নির্মাণের, কিন্তু ডেভেলপারদের মতো তারাও দেখছেন এলাকাবাসীর দুর্দশা। সিস্টেম অনুসারে যেটা হয় যে ওরা রাস্তাঘাট একদম সুন্দর করে কমপ্লিট করে বুঝিয়ে দেবে, তারপর থেকে আমরা আবার বোঝার পর আমরা কাজ শুরু করব। এই অবস্থা নাই বিধায় আমাদের সিটি কর্পোরেশন পুরোটা জিনিসটা বুঝে নিচ্ছে না। সিটি কর্পোরেশন যদি না বুঝিয়ে দেয় ইস্টার্ন হাউজিং করতে পারবে না, তার তো একটা অনুমোদন লাগবে। ইতিমধ্যে আমরা সেই অনুমোদনও ইস্টার্ন হাউজিং থেকে পেয়েছি। এই ফাইলটা এক নেকে অনুমোদন হয়ে গেলে আমরা দ্রুত এই জুনের বাজেটের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারব। জনপ্রতিনিধিদের দেয়া তথ্য নিছক আশ্বাস নাকি বাস্তব, সেটা দেখার জন্য অপেক্ষার মধ্য দিয়ে এলাকাবাসীকে পার করতে হবে আরও একটি বর্ষা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। রাঙ্গামাটির জোড়াছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক গ্রাম প্রধান বা কারবার নিহত হয়েছেন। রোববার রাত 11:30 নাগাদ জোড়াছড়ির লুলংছড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত এই কারবারির নাম পাথরমণি চাকমা। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ওই গ্রামে হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় নিজের ঘরে ঘুমাচ্ছিলেন পাথরমণি চাকমা। ওই অবস্থায় তাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পাশের একটি জঙ্গলে মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় পাথরমণির লাশ পাওয়া যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এবার নগদের সৌজন্যে বিজয় থেকে অর্জনে। সুদিন ফিরছে দেশের পুঁজিবাজারে। এক বছরে বিস্ময়কর পরিবর্তন হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে প্রায় 2 লাখ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে এই সময়। সূচক লেনদেনের সবই বাড়ছে কাঙ্ক্ষিত হারে। ফ্রন্টিয়ার জার্নালের জরিপে বছরে 3বার বিশ্বসেরা পুঁজিবাজার হয়েছে ডিএসসি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার নেয়া পদক্ষেপে সুশাসন ফিরতে শুরু করেছে বিধায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গেল 8 কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 2340 কোটি টাকা। এই সময়ে প্রতিদিন লেনদেন ছাড়িয়েছে 2000 কোটির ঘর, যা 1 বছর আগে হয়তো ভাবতেও সাহস পেত না বাজার সংশ্লিষ্ট কেউ। রোববার শেষে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 5,08,000 কোটি টাকা, যা আগের বছর জুনের মাঝামাঝি সময়ে ছিল 3,10,000 কোটি। ডিএসসির প্রধান সূচক বর্তমানে অবস্থান করছে 6,000 ছাড়িয়ে। গেল বছর এই সময়ে যা ছিল 3,900 পয়েন্টে। সবচেয়ে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে লেনদেনে। গেল বছর এই সময়ে করোনা বাস্তবতায় ডিএসসিতে লেনদেন নেমে আসে 53 কোটিতে, আর এবছর যা 2,000 কোটি ছাড়িয়ে। নতুন কমিশন এসে যখনই গভর্নেন্সের প্রতি যথেষ্ট জোর দিল, তারা যখন কিছু অন্যায়কারীকে চিহ্নিত করলো, তাদের ব্যাপারে যখন কিছু ব্যবস্থা গ্রহণ করতে শুরু করলো, তখন কিন্তু মানুষের আস্থা ফিরে আসলো। উল্লাসিত হওয়ার কোনো কারণে নাই। যতক্ষণ পর্যন্ত এটাকে ধরে রাখতে না পারি, আমাদের অতি বিলম্বে এই ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাদের এমার্জিং মার্কেটে আসা দরকার।
তাহলে আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা পাবো। বিনিয়োগকারীদের লাভের হিসেবে গেল সেপ্টেম্বর অক্টোবরের পর আবারও বিশ্বসেরা পুঁজিবাজার হিসেবে নাম এসেছে ডিএসসির। ফ্রন্টিয়ারের জরিপে বলা হয়েছে গেল মে মাসে ডিএসসির বিনিয়োগকারীরা গড়ে মুনাফা করেছে 9.4%, যা পেছনে ফেলেছে পাকিস্তান, ভিয়েতনাম, চীন, ফিলিপিনের মতো দেশের স্টক এক্সচেঞ্জকে। ইন্ডেক্স কোথায় গেল এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ভলিউম কত হলো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। শুধু দেখতে হবে যে আপনার কোন রকমের ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা, সার্কুলার ট্রেড হচ্ছে কিনা, বাজার নিয়ে কেউ খেলছে কিনা। অতি মূল্যায়তনা এটাও তো কিন্তু বাজার যারা বিনিয়োগকারী তাদেরকে জানানো উচিত আমাদের থেকে যে এই জিনিসগুলো এটা হচ্ছে একটা গুজব। স্পেকুলেশন ইজ অ্যালাউড, স্পেকুলেশন না হলে বাজার চলবে কি করে? কিন্তু রিউমারটাকে এনকাউন্টার করার জন্য ওই রিসার্চ সেল কাজ করবে। বাজারের ইতিবাচক ধারা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে ডিএসসি ও সিএসসির কাজের সমন্বয় বাড়াতে হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসান ঘটল। ইসরায়েলের 120 আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর পক্ষে 59 ভোট পড়ে, আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়েছে 60টি। এরই মাঝে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত। এক দশকের বেশি সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে ডানপন্থী আধিপত্য ধরে রেখেছিলেন নেতানিয়াহু। রোববার পার্লামেন্টে ভোটের সময় নীরব বসেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না বলে জানিয়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এই ছিল বিরতির সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।